রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরানে নতুন করে বিমান হামলা, যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির আশা নতসাদ। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করতে হলে পাকিস্তান, সৌদি আরব, মিশর, কাতার ও তুরস্ককে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। কিয়েভ থেকে সব বিদেশিদের চলে যাবার আহ্বান মস্কোর। ভারতে 10 দিনে চতুর্থবার বাড়ল জ্বালানি তেলের দাম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিহত হলে পারমাণবিক বোমা হামলা। ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের দক্ষিণে হরমুজ প্রণালীর উপকূলীয় অঞ্চলে এ বিমান হামলা চালানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, বন্দর আব্বাস শহর, বন্দর আব্বাস এলাকার বিমানবন্দরে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে, ইরানের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ও ফার্স্ট বোটে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, নিজেদের রক্ষায় তারা এই হামলা চালিয়েছে, কারণ ইরান হরমুজ প্রণালী এলাকায় মাইন বসানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যুদ্ধ বন্ধে যখন দুই পক্ষ একটি প্রাথমিক শান্তি চুক্তির খুব কাছাকাছি অবস্থান করছিল, তখন যুক্তরাষ্ট্র এই হামলা পরিচালনা করল। ইরান যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে না নিয়ে শান্তি চুক্তিতে স্বাক্ষরে রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়েছে ট্রাম্পের নির্দেশে। এই হামলার লক্ষ্য ইরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে চুক্তিতে বাধ্য করা, যা অস্বীকার করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাকের জোলকাদর সোমবার বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না এবং এ যুদ্ধ চাপিয়ে দিলে প্রতিরোধ যুদ্ধ থেকেও পিছু হটবে না। এই হামলার ফলে যুদ্ধবিরতির লক্ষ্যে শান্তি চুক্তির সম্ভাবনা নস্যাৎ হয়ে গেল। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখনও দুই পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে ইরানের একটি প্রতিনিধি দল কাতারে অবস্থান করছে। এপ্রিলে যুদ্ধবিরতি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে শান্তি চুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিতে থাকেন, কিন্তু কোনো হুমকির কাছে ইরান নতি স্বীকার করেনি। ইরান অনড় থাকে তাদের শর্তের ব্যাপারে। বিবিসি, সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল নতুন করে লেবাননের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এই হামলার লক্ষ্য হল দক্ষিণ লেবানন সহ লেবাননের বড় একটি অংশ দখল করা। হিজবুল্লাহকে দমনের নামে চালানো হবে এই অভিযান। ইরানের সঙ্গে শান্তি চুক্তির ক্ষেত্রে উদ্ভট এক শর্ত আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যেসব দেশ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে, তাদেরকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম চুক্তি করতে হবে। এসব দেশ হল পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিশর ও তুরস্ক। সোমবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ দাবি হাজির করে চরম খামখেয়ালিপনার পরিচয় দিয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তান, মিশর, তুরস্ক সহ অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি এখনো। ট্রাম্প লিখেছেন, ইরান চুক্তির অংশ হিসেবে পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং তুরস্কের জন্য আব্রাহাম চুক্তিতে যোগদান বাধ্যতামূলক হওয়া উচিত। আমি কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান এবং তুরস্ক সহ বিভিন্ন দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে একযোগে যোগদানের আহ্বান জানাচ্ছি। ট্রাম্প বলেছেন, তিনি শনিবার এই দেশগুলোর নেতাদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের নেতাদের সাথেও কথা বলেছেন, যারা ইতোমধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি যে সমস্ত দেশ অবিলম্বে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করুক, কারণ যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি হলে ওই দেশগুলো ইরানকে এই চুক্তির অংশ হিসেবে পেয়ে সম্মানিত হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আব্রাহাম অ্যাকর্ড নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির মানে হলো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। মরক্কো এবং সুদানও এই চুক্তিতে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে এসে ধ্বংস করা হবে, অথবা বর্তমানে যেখানে আছে সেখানেই ওগুলো ধ্বংস করা হবে। অন্য কোনো দেশে স্থানান্তর করা হলেও সেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা উচিত অথবা কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করা উচিত। এই প্রক্রিয়াটি দুটি উপায়ে সম্পন্ন হতে পারে। এক, সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা যেতে পারে, যা দেশে এনে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। দুই, ইরানের সাথে যৌথভাবে এ সমন্বয়ের মাধ্যমে এটি ইরানের নিজস্ব কোনো স্থানে বা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করা যেতে পারে। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইউরেনিয়াম ধ্বংসের এই পুরো প্রক্রিয়া এবং ঘটনার সত্যতা নিশ্চিত করতে সাক্ষী হিসেবে পারমাণবিক শক্তি কমিশন IAEA বা এর সমতুল্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের হামলা পরিচালনা করতে যাচ্ছে রাশিয়া। এ লক্ষ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত সব বিদেশি নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের নাগরিকদের সব সামরিক এলাকা, শিল্প এলাকা ও অস্ত্রাগারের আশপাশ থেকে দূরে অবস্থান করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার লুহানস্কে একটি কলেজ ছাত্রাবাসে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে 21 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই হামলার প্রতিশোধ হিসেবে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সিরিয়াল হামলার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে এর জবাবে কিয়েভে কয়েক দফা হাইপারসোনিক মিসাইল হামলা চালানো হয়েছে। রাশিয়া এবার পরিকল্পনা করেছে ইউক্রেন যাতে ভবিষ্যতে আর এই ধরনের হামলা চালাতে না পারে সে সক্ষমতা ধ্বংস করা। তাছাড়া গত সপ্তাহে ইউক্রেন একযোগে রাশিয়ার রাজধানী মস্কো সহ বিভিন্ন এলাকায় 5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মস্কো তার কৌশল পরিবর্তন করছে। লুহানস্কে ছাত্রাবাসে ইউক্রেনের হামলা ছিল একটি রেড লাইন অতিক্রম বা শেষ সীমা। এই পরিস্থিতিতে রুশ সশস্ত্র বাহিনী কিয়েভে অবস্থিত ইউক্রেনীয় সামরিক শিল্প কমপ্লেক্সের বিরুদ্ধে পরিকল্পিত হামলা চালাবে, যার মধ্যে সেই সব স্থান অন্তর্ভুক্ত যেখানে ড্রোন ডিজাইন, উৎপাদন, প্রোগ্রামিং এবং ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। বিদেশি কোনো হামলায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিহত হলে সঙ্গে সঙ্গে আক্রমণকারী দেশের বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলা চালানো হবে। স্বয়ংক্রিয়ভাবে ঘটবে এই হামলার ঘটনা, এমন একটি আইন পাশ করা হয়েছে দেশটির সংসদে। প্রকাশিত খবরে বলা হয়েছে, এ ঘটনায় চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের উপর। ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর এ ধরনের আইন পাশ করল দেশটি। নতুন আইনে বলা হয়েছে, কিম জং উন বিদেশি হামলায় নিহত হলে বা গুপ্তঘাতক দ্বারা খুন হলে প্রতিপক্ষের বিরুদ্ধে পরমাণু হামলা চালানো হবে। এ ধরনের হামলার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। গত মার্চ মাসে দেশটির সর্বোচ্চ গণপরিষদে এই আইন পাস ও সংবিধান পরিবর্তন করা হলেও তা এতদিন প্রকাশ করেনি দেশটি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা চলতি সপ্তাহে এই খবর প্রকাশ করেছে। তবে খবর প্রকাশের পরও উত্তর কোরিয়া এ বিষয়ে এখনো মুখ খোলেনি। ভারতে 10 দিনে 4 বার বেড়েছে পেট্রোল, ডিজেল সহ সব ধরনের জ্বালানি তেলের দাম। চতুর্থবার মূল্য বৃদ্ধির ফলে সর্বশেষ 10 দিনে মোট জ্বালানি তেলের দাম বেড়েছে 7.5 রুপি। চতুর্থ দফার দাম বৃদ্ধির পর দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম 102 রুপি এবং ডিজেলের দাম 95 রুপি ছাড়িয়েছে। ইরান যুদ্ধের ফলে ভারতের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তেলের মূল্য বৃদ্ধি এবং শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন ঘটেছে। রুপির মান কমে $1 বিপরীতে 96-তে নেমেছে, যা ইতিহাসে অন্যতম সর্বনিম্ন। ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকা এবং পাকিস্তানি রুপির বিপরীতেও ভারতীয় মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। বাংলাদেশি টাকার বিপরীতে 1 বছরে ভারতীয় রুপির মান কমেছে শতকরা 10 ভাগ। 2025 সালের মে মাসে ভারতীয় 1 রুপির মূল্য ছিল 3.29 পাকিস্তানি রুপি। 2026 সালের মে মাসে তা কমে দাঁড়িয়েছে প্রায় 2.90 পাকিস্তানি রুপিতে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশকে নিয়ে একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রায় চূড়ান্ত। তিনি বলেন, এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হবে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, যাতে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য আবারও স্বাভাবিক হতে পারে। ফেব্রুয়ারির শেষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে কার্যত এই জলপথ অচল হয়ে পড়ে। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিপর্যয় তৈরি হওয়ায় হরমুজ প্রণালী এখন বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই আলোচনায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত,
পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইনও যুক্ত রয়েছে। তিনি আরও জানান যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও তার আলোচনা হয়েছে এবং সেটি খুব ভালো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েলের অবস্থানই শেষ পর্যন্ত পুরো সমঝোতা প্রক্রিয়ার সবচেয়ে বড় নির্ধারক হয়ে উঠতে পারে, কারণ তেল আবিব দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যে কোনো বড় সমঝোতার বিরোধিতা করে আসছে। রয়টার্স ও অ্যাক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে সম্ভাব্য চুক্তিটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধ ঘোষণা করা হবে, দ্বিতীয় ধাপে হরমুজ সংকট সমাধান এবং তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য 30 দিনের আলোচনার জানালা খোলা হবে, যা প্রয়োজনে আরও বাড়ানো যেতে পারে। সম্ভাব্য কাঠামোর আওতায় হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের উপর কোনো ধরনের টোল আরোপ না করার বিষয়টি আলোচনায় এসেছে। একই সঙ্গে ইরানকে আবারও অবাধে তেল রপ্তানির সুযোগ দেয়া হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ শিথিল করবে এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। তবে এখানেই সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে। ইরান স্পষ্টভাবে বলছে তারা এখনও পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চূড়ান্ত ছাড় দিতে সম্মত হয়নি। তেহরানের দৃষ্টিতে হরমুজ প্রণালী তাদের সার্বভৌম ভূখণ্ডের অংশ, কারণ এই জলপথ ইরান ও ওমানের আন্তর্জাতিক জলসীমার মধ্যে অবস্থিত। ফলে ওয়াশিংটনের পূর্ণ স্বাধীন নৌ চলাচল দাবিকে তারা সহজে মেনে নিতে রাজি নয়। ইরানি সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে প্রস্তাবিত চুক্তির অধীনে হরমুজের ব্যবস্থাপনা ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেছেন, বর্তমান আলোচনা আসলে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, যেখানে মূল নীতিগত বিষয়গুলো আগে নির্ধারণ করা হবে এবং পরবর্তী 30 থেকে 60 দিনের মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত কাঠামো তৈরি হবে। তার বক্তব্য অনুযায়ী ইরানের প্রধান অগ্রাধিকার এখন যুদ্ধ বন্ধ করা, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানো এবং লেবাননের সংঘাতের অবসান নিশ্চিত করা। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হতো। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান জাহাজ চলাচল সীমিত করে এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার অভিযোগ ওঠে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করে, ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ চরম অনিশ্চয়তার মুখে পড়ে। এ কারণে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো দ্রুত একটি সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও প্রকাশ্যে এ ধরনের দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য পরিচালিত হচ্ছে। তেহরান 1970 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য। 2015 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা বা জেসিপিও এর চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3.67% সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছিল। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করেছিল যে ইরান ওই চুক্তি মেনে চলেছে, কিন্তু 2018 সালে ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে আনেন এবং কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এরপর থেকে সম্পর্ক আবারও উত্তেজনার দিকে মোড় নেয়। বর্তমান আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য সমঝোতার আওতায় ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর বা ত্যাগ করার বিষয়ে নীতিগত সম্মতি দিতে পারে। তবে ইরান এখনো প্রকাশ্যে এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি, বরং তারা বলছে আণবিক কর্মসূচি নিয়ে যে কোনো সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার অংশ হবে। মজার বিষয় হলো মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাব্বার্ড মার্চ মাসে কংগ্রেসে বলেছিলেন যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। অথচ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের যৌক্তিকতা হিসেবে দাবি করে আসছিল ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে বর্তমান সমঝোতা বাস্তবায়নযোগ্য হলেও এটি অত্যন্ত ভঙ্গুর। ট্রিটা পার্সি মনে করেন, এখন পর্যন্ত যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেখানে কোনো পক্ষই বড় ধরনের মৌলিক ছাড় দেয়নি। তবে অন্তত উভয় পক্ষ বৃহত্তর চুক্তির দিকে এগোতে আগ্রহী, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। তার মতে যদি নিষেধাজ্ঞা শিথিল হয় এবং পারমাণবিক ইস্যুতে একটি গ্রহণযোগ্য সমাধান আসে, তাহলে এটি 2015 সালের ওবামা প্রশাসনের JCPOA এর চুক্তির চেয়েও বড় কূটনৈতিক সাফল্য হতে পারে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যুদ্ধ পরবর্তী ক্ষতিপূরণ। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে সামরিক হামলা ও অবরোধের কারণে দেশটির যে অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রয়োজন। কিন্তু বর্তমান আলোচনায় সেই প্রশ্ন এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে আঞ্চলিক শক্তিগুলোর একটি বড় অংশ শান্তি চুক্তির পক্ষে থাকলেও বাস্তবে দুই পক্ষের বক্তব্য প্রায় পরস্পর বিরোধী। একদিকে তারা বলছে সমঝোতা খুব কাছাকাছি, অন্যদিকে সামরিক বিকল্প এখনো টেবিলে রয়েছে। তার মতে ট্রাম্পের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তিনি আদৌ ইসরায়েলের চাপ অতিক্রম করে এই সমঝোতা বাস্তবায়ন করতে পারবেন কিনা। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির সম্ভাবনা একই সঙ্গে বাস্তব এবং অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, পারমাণবিক কূটনীতি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান ত্রিভুজ সম্পর্ক সবকিছুই এখন এই আলোচনার ভবিষ্যতের উপর নির্ভর করছে। যদি সমঝোতা সফল হয় তাহলে শুধু হরমুজ প্রণালী নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। আর যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে অঞ্চলটি আরও বড় সামরিক সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যঙ্গ, বিদ্রুপ ও অনলাইন প্রতিবাদের নতুন প্রতীক হয়ে উঠেছিল ককরোচ জনতা পার্টি বা CJP। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক জনপ্রিয়তা অর্জন করে এবং ভারতীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও সরকারের সমালোচনাকে কেন্দ্র করে তরুণদের একটি বড় অংশকে একত্রিত করতে সক্ষম হয়। কিন্তু আন্দোলনের এই দ্রুত উত্থানের মধ্যেই এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন যে ভারত সরকার CJPর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহ আন্দোলনের মূল ইনস্টাগ্রাম পেজও হ্যাক করা হয়েছে। ঘটনাটি ভারতে মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ব্যঙ্গ এবং ডিজিটাল দমন নীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অভিজিৎ দীপকে বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত একজন ভারতীয় শিক্ষার্থী। তিনি গত সপ্তাহে ককরোচ জনতা পার্টি নামের একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম চালু করেন। এই নামটি মূলত ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের আদলে তৈরি। বিজেপির সংক্ষিপ্ত রূপ BJP এবং ককরোচ জনতা পার্টির সংক্ষিপ্ত রূপ CJP। এই মিলটি আন্দোলনের অন্যতম রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে এই আন্দোলন দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই আন্দোলনের পেছনে মূল প্রেক্ষাপট ছিল ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য। তিনি এক বক্তব্যে বেকার তরুণদের সঙ্গে তেলাপোকা বা ককরোচের তুলনা করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে তিনি ব্যাখ্যা দেন যে তার বক্তব্য মূলত ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল এবং তিনি ভারতের তরুণদের উন্নত ভারতের স্তম্ভ বলে উল্লেখ করেন। কিন্তু ততক্ষণে মন্তব্যটি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জন্ম নেয়। ভারতের বহু তরুণ মনে করেন রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র থেকে বেকার যুবকদের প্রতি এই ধরনের অবমাননাকর মনোভাব দীর্ঘদিন ধরেই বিদ্যমান এবং সেটি এই মন্তব্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ক্ষোভ থেকেই অভিজিৎ দেব ককরোচ জনতা পার্টি গঠন করেন। আন্দোলনের ভাষা ছিল ব্যঙ্গাত্মক, কিন্তু এর রাজনৈতিক বার্তা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি বলেন, ক্ষমতায় থাকা লোকেরা নাগরিকদের তেলাপোকা ও পরজীবী মনে করে। তাদের জানা উচিত তেলাপোকা পচা জায়গাতেই জন্ম নেয়। আজকের ভারত সেটাই হয়ে উঠেছে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার তরুণ নিজেদের হতাশা, ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষ প্রকাশের মাধ্যম হিসেবে CJPকে গ্রহণ করতে শুরু করে। মাত্র এক সপ্তাহ CJPর ইনস্টাগ্রাম পেজে
2,20,00,000-এর বেশি অনুসারী যুক্ত হয় বলে দাবি করা হয়েছে। তুলনামূলকভাবে বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় 90 লাখের কিছু বেশি। এই পরিসংখ্যানই দেখিয়ে দেয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ রাজনীতি কত দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে পারে এবং তরুণ সমাজের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ কত গভীর হতে পারে। যদিও এই অনুসারীর সংখ্যার সত্যতা নিয়ে কিছু পর্যবেক্ষক প্রশ্ন তুলেছেন, তবুও সন্দেহ নেই যে আন্দোলনটি খুব অল্প সময়ের মধ্যে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। অভিজিৎ দীপকের দাবি অনুযায়ী সিজেপির ওয়েবসাইট সরকার বন্ধ করে দিয়েছে। তিনি এক্সে পোস্ট করে বলেন যে আইকনিক ওয়েবসাইটটি হঠাৎ অকার্যকর হয়ে যায় এবং এর পেছনে সরাসরি হস্তক্ষেপ রয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং সিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের কোনো জবাব দেয়নি, তবে বিরোধী মত ও অনলাইন সমালোচনার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ নিয়ে ভারতে আগেও বহু বিতর্ক হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ডিজিটাল স্বাধীনতা পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ভারতে অনলাইন কন্টেন্ট অপসারণ, অ্যাকাউন্ট স্থগিতকরণ এবং সমালোচকদের বিরুদ্ধে ডিজিটাল নজরদারি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের শিক্ষা ব্যবস্থা এবং চাকরির সংকটকে কেন্দ্র করে জন অসন্তোষ। সম্প্রতি দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যখন অভিযোগ ওঠে যে সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই ঘটনায় পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বহু শিক্ষার্থী ও অভিভাবক দাবি করেন দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আন্দোলনকারীরা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করতে শুরু করেন। অভিজিৎ দীপকের দাবি, মাত্র এক সপ্তাহে 10 লাখ মানুষ সিজেপিতে যোগ দেওয়ার জন্য নিবন্ধন করেছেন এবং প্রায় 6 লাখ মানুষ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর করেছেন। যদিও এসব সংখ্যার স্বাধীন যাচাই এখনো হয়নি, কিন্তু এটি স্পষ্ট যে আন্দোলনটি তরুণ সমাজের হতাশা ও ক্ষোভকে সংগঠিত করার একটি প্রতীকে পরিণত হয়েছে। ভারতের বেকারত্বের হার, প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি অনাস্থা, এসব বিষয় দীর্ঘদিন ধরেই দেশটির তরুণদের মধ্যে অসন্তোষ তৈরি করে আসছিল। সিজেপি সেই অসন্তোষকে ব্যঙ্গের ভাষায় প্রকাশ করেছে। ভারতের রাজনৈতিক ব্যঙ্গ নতুন কিছু নয়, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ব্যঙ্গাত্মক রাজনৈতিক কন্টেন্ট অনেক দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে ককরোচ জনতা পার্টির সাফল্যের পেছনে শুধু হাস্যরস নয়, বরং গভীর সামাজিক ক্ষোভ কাজ করেছে। তরুণদের একটি অংশ মনে করে প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের বাস্তব সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে, ফলে ব্যঙ্গ হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। এই ঘটনা ভারতের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে। সমালোচকরা বলছেন, যদি সত্যি একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়ে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করা হয়ে থাকে, তবে তা উদ্বেগজনক, কারণ রাজনৈতিক ব্যঙ্গ গণতান্ত্রিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে সরকারের সমর্থকরা দাবি করছেন সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং অরাজকতা ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে যাই হোক, ককরোচ জনতা পার্টি ভারতের ডিজিটাল রাজনৈতিক সংস্কৃতিতে একটি ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা করেছে। মাত্র কয়েকদিনের মধ্যে এটি প্রমাণ করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু বিনোদনের জায়গা নয়, বরং রাজনৈতিক প্রতিবাদ ও জনমত সংগঠনের শক্তিশালী প্ল্যাটফর্ম। অভিজিৎ দীপকের আন্দোলন ভবিষ্যতে কতদূর যাবে তা এখনও অনিশ্চিত, কিন্তু এটি স্পষ্ট যে ভারতের তরুণ সমাজের মধ্যে জমে থাকা হতাশা ও ক্ষোভকে এটি নতুন ভাষা দিয়েছে। সেই ভাষা কখনো ব্যঙ্গ, কখনো প্রতিবাদ, আবার কখনো বিদ্রূপের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।